Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজকে ডিএলএড পার্ট 1 ইভিএস থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনটি বই থেকে পড়তে অনেক বেশি কঠিন বলে মনে হয়, সেই কোশ্চেনটি আজকের ক্লাসের পর সব থেকে সোজা বলে মনে হবে। তাহলে পুরো ক্লাসটি মন দিয়ে করতে হবে, একবারের জায়গায় দুবার দেখো, দেখবে সুন্দরভাবে তুমি নিজেই এক্সামে লিখে আসতে পারছ। এই ক্লাসটি দেখার পর পুরো কনসেপ্ট জলের মতো ক্লিয়ার। তাহলে কি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আমাদের পরিবেশের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পাঠ্যপুস্তক থেকে একটি একক নিয়ে সক্রিয় গবেষণার স্তরগুলি বিবরণ দিন। তাহলে কি যে কোনো ক্লাসের 3 থেকে 5-এর মধ্যে যে কোনো একটি ক্লাসের একটি চ্যাপ্টার নিয়ে অর্থাৎ পাঠ একক নিয়ে কি তৈরি করতে হবে, সক্রিয় গবেষণার স্তর অনুযায়ী সেটিকে বর্ণনা দিতে হবে। এটি 16 মার্কসেও কিন্তু আসতে পারে। তোমরা অনেকেই কোশ্চেন করছো যে এত ছোট হলে কি মার্কস পাওয়া যাবে? হ্যাঁ, তোমার লেখাটা যদি পয়েন্ট ওয়াইজ হয় সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট যেখানে আছে সেখানে অল্প লিখেও কিন্তু ফুল স্কোর করা যায়, কিন্তু যেখানে এক ঢালা লেখা সেখানে কিন্তু বেশি পরিমাণে লিখতে হয় ফুল স্কোর করতে গেলে। সেই জন্য বলবেও যে পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে। তোমাদের কোশ্চেন পেপারেও কিন্তু সেটিই বলা থাকবে এবং যে ওয়ার্ড লিমিটের কথা বলা হয়েছে সেই ওয়ার্ড লিমিট কিন্তু মেনটেন করেই লেখা হচ্ছে। ইংলিশের ক্ষেত্রে যেমন পরিষ্কারভাবে বলা আছে যে 7 মার্কসের কোশ্চেনগুলি 250টি শব্দে লিখতে হবে, 250টি শব্দেই আমি লিখে দিচ্ছি, এবং 500 শব্দে লিখতে হবে 16 মার্কসের কোশ্চেন, এবং সেটি কিন্তু লিখে দেওয়া হচ্ছে। প্রত্যেকটির ক্ষেত্রেই সেই একই নিয়ম প্রযোজ্য। সেই কারণে কিন্তু সেই বিষয় নিয়ে কোনো টেনশন করো না, লিখবে সবসময় পয়েন্ট ওয়াইজ, তাহলে কিন্তু বেশি মার্কস তোলা সম্ভব। সেটি মনে রাখার জন্য তোমার অনেক সুবিধাজনক। দেখো, প্রথমে কি একটি পাঠ একক কিন্তু আমাদের নির্বাচন করে নিতে হবে। আমি পঞ্চম শ্রেণীর পাঠ্য বই থেকে একটি পাঠ একক, আমাদের চারপাশের প্রাণী, এই পাঠ এককটির মাধ্যমে আজকের এই সক্রিয় গবেষণা কিভাবে করতে হবে সেটি দেখাবো। দেখো, এই এককটির মাধ্যমে শিশুরা বিভিন্ন প্রাণীর সম্পর্কে জানে। এই পাঠ এককটি পড়ার পর সেখানে বিভিন্ন ধরনের প্রাণীর কথা আছে, সেই বিষয়ে তারা জানে। কি জানে? তাদের বাসস্থান, খাদ্যাভ্যাস, চলাফেরা ইত্যাদি বিষয় কিন্তু শিশুরা বুঝতে পারে। এখন এই বিষয়টি নিয়ে সক্রিয় গবেষণার স্তরগুলি ব্যাখ্যা দেওয়া হলো। এইবার এটি লেখার পরে সেই স্তর অনুযায়ী সক্রিয় গবেষণার স্তর কোনগুলো? প্রথম স্তর আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে হেডিং করবে সক্রিয় গবেষণার স্তরগুলি। ইংরেজিটা লিখতে পারলে ভালো, না লিখতে পারলেও চলবে। পর্যবেক্ষণ, প্রথম স্তর হলো আগে শিশুকে কি করতে হবে? পর্যবেক্ষণ করতে হবে, অবজারভেশন। এই স্তরটি সক্রিয় গবেষণার প্রথম ধাপ। শিশুদের চারপাশের প্রাণীগুলিকে দেখতে বলা হয়। একজন শিক্ষক কি বলবে? শিশুদেরকে বলবে যে তোমরা তোমাদের চারপাশের যে পশু বা প্রাণীদেরকে দেখতে পাও, পশু পাখিদেরকে, সেগুলিকে ভালো করে খেয়াল করবে। যেমন চারপাশে কি দেখা যায়? কুকুর, বেড়াল, পাখি, পিঁপড়ে। তারা কিভাবে হাঁটে, কোন কোন জিনিস শিক্ষক বলে দেবেন নজরে রাখতে, তাদের হাঁটা চলা, কি খায়, কোথায় থাকে, এসব লক্ষ্য করতে বলা হয়। তাহলে অবজারভেশনে কি? পর্যবেক্ষণ করা, তারা এইগুলোকে লক্ষ্য রাখবে। উদাহরণস্বরূপ বলা যায়, শিক্ষক শিশুকে বলবে তুমি প্রতিদিন তোমার বাড়ির আশেপাশের প্রাণী দেখো। এই প্রশ্নের মাধ্যমে তারা বাস্তব পর্যবেক্ষণ করে। এই প্রশ্নটি শিক্ষক তুলে দেন, তারপরে তারা খেয়াল করা শুরু করে তাদের বাড়ির আশেপাশের প্রাণীগুলিকে।
এইবার সেখান থেকে ডেটা কালেকশন করতে হবে, অর্থাৎ তথ্য সংগ্রহ করার কাজ। পর্যবেক্ষণের পর শিশুদের তাহলে দ্বিতীয় স্তরটি কি? তথ্য সংগ্রহ। পর্যবেক্ষণ খালি করলেই হবে না, সেখান থেকে কি কি তারা তথ্য পেয়েছে সেটি তারা একটা খাতায় লিখে ফেলবে। পর্যবেক্ষণের পর শিশুদের জিজ্ঞাসা করা হয় তারা কি দেখেছে, তারা কিভাবে প্রাণীদের চিনেছে, যে কোনটা কুকুর কোনটা বিড়াল এটি কিভাবে তারা চিনল, বা কোনটা কেমন ধরনের প্রাণী, কোনটি মাংসাশী কোনটি মাংসাশী নয় কিভাবে চিনল। এইভাবে শিশুরা মৌখিকভাবে বা ছবি এঁকে তাদের তথ্য প্রকাশ করে। এর উদাহরণ সেটি কেমন হতে পারে? একজন শিশু বলে, আমি একটি বিড়াল দেখেছি, সেটা দুধ খাচ্ছিল। তাহলে খাদ্য অভ্যাসও সে পেয়ে গেল, সে বিড়াল দেখেছে, বিড়াল কি খাচ্ছে? দুধ খাচ্ছে। অন্যজন ছবি এঁকে একটি গরু মাঠে ঘাস খাচ্ছে, সেটি আঁকলো, তার থেকেও গরুর খাদ্যাভ্যাস জানা গেল, গরু কি খায়? লতাপাতা খায়। এবার কি? প্রশ্ন উত্থাপন করতে হবে। পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, এবার প্রশ্ন উপস্থাপন, যাকে বলা হচ্ছে কোশ্চেনিং। এটা নাম্বার 3 দিয়ে লিখবে। এবার শিক্ষার্থীদের নিজের মনে প্রশ্ন তোলে। এবার শিক্ষার্থীরা কি করে? নিজের মনে মনেই ভাবতে থাকে, নিজের মনকে সে প্রশ্ন করে। কি প্রশ্ন? কেন বিড়াল মাছ খায়? অন্য কিছু তো খেতে পারত, মাছ কেন খায়? কেন পাখিরা উঠতে পারে আর কুকুর পারে না? এইভাবে শিশুদের মধ্যে কৌতূহল তৈরি হয় এবং তারা নিজেরাই ভাবতে শেখে। এবার উদাহরণস্বরূপ কি বলা যাচ্ছে? শিক্ষক বলেন, তোমরা কি বলতে পারো সব প্রাণী কি ঘরেই থাকে? এই প্রশ্ন থেকে আলোচনা শুরু হয়। প্রশ্ন উত্থাপন করে দিলেন শিক্ষক, তারপরে সেটা নিয়ে গ্রুপ ডিসকাশন, নিজেরা আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাবে। বিভিন্নজন যে অবজারভেশন করেছে, তথ্য সংগ্রহ করেছে, তার ভিত্তিতে তারা কিন্তু ডিসকাশন করবে ক্লাসের মধ্যে। এবার পূর্বানুমান, পূর্বে যেটা সে প্রেডিকশন, যেটা পূর্ব অনুমান, এখানে শিশুরা তাদের নিজের ভাবনা থেকে অনুমান করে। তারা যে ভাবে, প্রশ্ন তুলে দেওয়া হয়, ক্লাসে ডিসকাশন হয়, সেখান থেকে তারা কি অনুমান করে? যেমন যদি গরুকে খাবার না দেওয়া হয় তাহলে সে কেমন আচরণ করবে। এই স্তরে তারা ভবিষ্যৎ সম্পর্কে নিজের যুক্তি দিয়ে ভাবতে শেখে। এই যে একটা তাদের মনে প্রশ্ন জাগে যে গরুকে যদি খাবার দেওয়া না হয় তাহলে গরুটা কেমন আচরণ করবে। তাহলে এটি একটা ভবিষ্যৎ সম্পর্কে তার একটা চিন্তা ভাবনা, সেটা যুক্তিশক্তি সেটা তৈরি হয়। এবার পরীক্ষা নিরীক্ষা, হেডিং করবে 5 নাম্বার দিয়ে পরীক্ষা করা। এই স্তরে শিশুরা ছোট ছোট কাজ করতে দেওয়া হয় শিশুদেরকে। যেমন কিছু দিন বিড়াল বা পাখির আচরণ লক্ষ্য করা, দিনরাত তারা কোথায় যায়, কি খায়, শিশুরা নিজে কিছু বুঝে নিতে শেখে। তাহলে কি বলা হচ্ছে? এই স্তরে ছোট ছোট কাজ দেওয়া হয় তাদেরকে। কোনো বিষয়, তাদের আশেপাশের যে পশু বা পাখি আছে সেইগুলির প্রতি খেয়াল রাখা, তারা পরীক্ষা করবে যে বিড়াল বা পাখির আচরণ তারা লক্ষ্য করবে, তারা দিনে কোথায় যায়, রাতে কোথায় যায়, সব দিকে তাদের খেয়াল রাখতে হবে, কী ধরনের খাবার খায় তারা। এগুলি নিজে থেকেই সে কিন্তু এই অবজারভেশন, তারপরে পরীক্ষা, এইগুলির মাধ্যমে কিন্তু নিজে থেকেই এর উত্তর খুঁজে বের করবে। এইবার যে পরীক্ষা করা হয়েছে সেটাকে বিশ্লেষণ করা হবে, ব্যাখ্যা করা হবে, অর্থাৎ অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এখন তারা তথ্যগুলো মিলিয়ে দেখে, কোন প্রাণী জল খায়, কোনটি দুধ খায়, কে ডিম পাড়ে, কে বাচ্চা দেয়, এই তথ্যগুলি তারা এবার বিশ্লেষণ করছে। এইভাবে তারা তুলনা করতে শেখে যে একটা প্রাণী থেকে আর একটা প্রাণী কোথায় আলাদা, সেটি কিন্তু তারা সেখান থেকেই সেই তুলনাটা শেখে। এর উদাহরণের সাহায্যে আমরা দেখি কি লেখা যেতে পারে।
গরু ও কুকুর দুটোই স্তন্যপায়ী প্রাণী, কিন্তু গরু ঘাস খায়, কুকুর মাংস খায়। এই যে ডিফারেন্স তারা তৈরি করতে পারলো। এইবার সবশেষে কি হবে? সিদ্ধান্ত গ্রহণ, কনক্লুশনে আসতে হবে। সবশেষে শিশুরা সিদ্ধান্তে পৌঁছায়। যেমন সব প্রাণী মানুষের মতো খাবার খায় না। মানুষ যেভাবে খাবার খায়, সব প্রাণী কিন্তু মানুষের মতো খাবার খায় না। প্রত্যেক প্রাণীর নিজস্ব খাদ্যাভ্যাস আছে ও জীবনযাপন আছে। তাহলে কি মানুষও একটা প্রাণী, কিন্তু মানুষের মতো কিন্তু সব প্রাণী খাবার খায় না। প্রত্যেক প্রাণীর একটা নির্দিষ্ট নিজস্ব একটা খাদ্যাভ্যাস আছে এবং তাদের জীবনযাপনও প্রত্যেকেরই আলাদা আলাদা হয়। এইবার আমরা উপসংহারে কি লিখতে পারি? ডিএলএড প্রশিক্ষণ প্রার্থীদের জন্য সক্রিয় গবেষণার এই স্তরগুলি খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষকেরা বুঝতে পারবে কিভাবে শিশুরা চিন্তা করে, প্রশ্ন তোলে, তথ্য খুঁজে পায় এবং নিজেরাই শেখে। এইভাবেই একটি সাধারণ পাঠ আমাদের চারপাশের প্রাণী হয়ে ওঠে একটি সক্রিয় শিখন প্রক্রিয়ার অংশ। এটি আমরা উপসংহারে লিখে দেব। যেহেতু আমাদের ডিএলএড কোর্সে কেন আমরা সক্রিয় গবেষণাটা পড়ব, এই সম্পর্কে কেন জানবো, জানলে আমাদের কার্যকারিতাটা কী, উপকারিতাটা কী হবে, সেই বিষয়টি উপসংহারে লিখতে পারলে সব থেকে ভালো। সেই দিকে খেয়াল করেই কিন্তু উপসংহার তৈরি করা হয়েছে। এইভাবে যদি লিখে আসতে পারো এক্সামে, তাহলে কিন্তু তুমি ফুল স্কোর করতে পারবে। সুন্দর করে পয়েন্ট ওয়াইজ, তোমার বানান ভুল যাবে না এবং তোমার হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে কিন্তু ফুল স্কোর করা সম্ভব। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।